এই ভিডিও যখন রেকর্ড হচ্ছে শরীফ ওসমান হাদী তখন এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা বলছেন যে তার ফেরার সম্ভাবনা খুবই কম। তারপরও পুরো বাংলাদেশ, পুরো জাতি প্রার্থনায় একটি মিরাকলের অপেক্ষায়। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। হাদী যখন গতকাল দুপুরে গুলিবিদ্ধ হন তখন আসলে পুরো বাংলাদেশ স্তম্ভিত হয়ে পড়ে। যারা হয়তো হাদীকে আগে সেভাবে চিনতেনও না, এমন লাখ লাখ মানুষ প্রার্থনায় সামিল হন তার জন্য। এর মধ্যেও আসলে এক শ্রেণীর অমানুষ এবং যারা আসলে মূলত আওয়ামী লীগের সমর্থক কর্মী, তারা এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন মানুষকে, একজন বাচ্চার বাবাকে এভাবে গুলি করে প্রায় হত্যা করার ঘটনা নিয়ে তাদের যে উল্লাস, তাদের যে উচ্ছ্বাস, এটা আসলে আমাদেরকে স্তম্ভিত করে দেয়। এবং আপনারা খেয়াল করবেন যে এক শ্রেণীর সম্পাদক, টকশো আলোচক, যারা কোনো কিছু হলেই মব বলে চিৎকার করেন, তারা হাদীকে যে প্রায় হত্যা করা হলো এটা নিয়ে খুবই নীরব। এটা নিয়ে তাদের কান্নাকাটি শুনবেন না, এটা নিয়ে তাদের কোনো আর্তনাদ শুনবেন না। কয়েকটা পয়েন্টে আমি আলোচনা করতে চাই। প্রথমত, আসলে শরীফ ওসমান হাদীকে এই হত্যা চেষ্টা করলো কারা? এটা এখন একদম স্পষ্ট যে দুই মোটরসাইকেল থেকে যারা গুলি করেছিল, যে দুইজন ছিল, এদের একজনের পরিচয় এরই মধ্যে প্রকাশিত হয়েছে। তার নাম ফয়সাল করিম মাসুদ। অনুসন্ধানী সাংবাদিকরা এটা এরই মধ্যে প্রকাশ করেছেন এবং তিনি আসলে ছাত্রলীগের একজন সাবেক নেতা। তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এই সরকারের আমলেই এবং তার পরবর্তীতে তাকে কিভাবে তিনি জামিন পেলেন এতগুলি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর, সেটা আসলে একটা বিরাট প্রশ্ন। এবং আমরা যে দেখছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগের খুবই দাগী সন্ত্রাসীরাও জামিনের আওতায় চলে আসছেন, এটার একটা প্রমাণ হলো এই ঘটনা। এবং দেখুন কত বড় একটা ঘটনা ঘটে গেল এতে। এবং আমরা যেটা দেখছি যে খুনির দল, তারা কয়েকদিন ধরে ওসমান হাদীর সঙ্গে মিশেছিল এবং ওসমান হাদীর প্রচার টিমে তারা যোগ দিয়েছিল। এটা যে সম্পূর্ণ পরিকল্পিত, এটা মানে কয়েক হাজার ভাগই নিশ্চিত করে বলা যায়। এখন ওসমান হাদীর যে মাঠের কিলার, এদের পরিচয় কিন্তু মোটামুটি স্পষ্ট এবং এরা আওয়ামী লীগ, ছাত্রলীগের লোক এবং এর নেপথ্যে নিশ্চিতভাবে আরও বড় শক্তি রয়েছে। এবং এটা এখন আপনি পরিষ্কার করেই বলতে পারেন যে আওয়ামী লীগের একটা সমন্বিত যে প্রচেষ্টা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার, এটার একটা প্রথম টার্গেট হলেন এই ওসমান হাদী, যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কিন্তু আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা, তার মিত্ররা যে বাংলাদেশের আগামী নির্বাচন বানচাল করতে খুবই সক্রিয়, এই ঘটনা সেটারই প্রমাণ করে। এবং আমি যেটা ধারণা করি, দেশি বিদেশি একটা সমন্বিত অপারেশনে আসলে ওসমান হাদীর উপর এই হামলাটা হয়েছে। দ্বিতীয়ত, একটা বড় প্রশ্ন যে ওসমান হাদী কেন টার্গেট হলেন? আপনি যদি খেয়াল করেন যে জুলাই অভ্যুত্থানের নেতা ওসমান হাদী গত ১.৫ বছর ধরে খুবই সরব একটা চরিত্র এবং তার ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদী যে কোনো বিষয়ে আসলে আওয়ামী লীগের ব্যাপারে এবং ভারতের ব্যাপারে খুবই শক্ত অবস্থান নিয়েছেন। এবং আমরা যখন দেখছি যে অন্য অনেকে জুলাই চেতনার সঙ্গে কিংবা জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ওসমান হাদী তার অবস্থানে খুবই অটল ছিলেন, অবিচল ছিলেন। তার কোনো বক্তব্যের আপনি সমালোচনা করতে পারেন, তার কিছু কিছু বক্তব্যের ভাষা নিয়ে আমি নিজেও তখন সমালোচনা করেছি। কিন্তু ওসমান হাদীকে আপনি এভাবে হত্যা, খুনকে জায়েজ মনে করলে আপনি তো মানুষের পর্যায়ে পড়েন না। তো আমরা যেটা দেখছি যে ভারতের বিরোধিতা এবং আওয়ামী লীগের বিরোধিতায় ওসমান হাদী যে সবসময় অটল ছিলেন, সেজন্যই খুব সম্ভবত তিনি টার্গেট হয়েছেন। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে গত কয়েক নির্বাচনের তফসিল ঘোষণার আগে পরে দুই তিনটি ছবি আমার কাছে খুবই পরিষ্কার। এক শ্রেণীর টকশো আলোচক, যারা আসলে 5ই আগস্টের পর থেকেই বলে আসছেন যে নির্বাচন হবে না, তারা একটা নতুন বয়ান নিয়ে হাজির হয়েছেন এই কয়েকদিনে, যেটা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগকে লাগবে এবং আওয়ামী লীগ ছাড়া কোনো সুন্দর ভালো নির্বাচন হবে না। এবং দু একটি পত্রিকাকেও আমি দেখলাম যে দিল্লির সেই ক্যাম্পেইনে তারা সরব হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে দিল্লিকে ফেরানোর যে মিশন, সেখানে আমরা তাদেরকে খুবই সক্রিয় দেখি এবং তারা এটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে বর্তমান সরকারের সঙ্গে দিল্লির এক ধরনের সমঝোতা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে ওসমান হাদীকে তাকে হত্যা চেষ্টার একটা পরিবেশ খুব সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। প্রফেসর ইউনূস এটা যথার্থই বলেছেন যে এটা নির্বাচন বানচাল করার একটা জন্য এটা করা হয়েছে এবং এটা আসলেই বাংলাদেশের হৃৎপিণ্ডে হামলা। কিন্তু আসলে সরকারের কাজ তো শুধু বিবৃতি দেওয়া নয়। আমরা যেটা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েক মাস ধরেই নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং শরীফ ওসমান হাদীর উপর এই ভয়ঙ্কর হামলা আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা ব্যর্থতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা একদম স্পষ্ট ইঙ্গিত দেয়। একজন সাবেক র্যাব সদস্য
এই ঘটনার কয়েক ঘন্টা আগেই আমরা যেটা দেখলাম যে তার ভিডিও বক্তব্য, সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন হাদির জন্য এবং বলছিলেন যে আগামী 3 দিনের মধ্যেই 3 দিনটা হাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যেটা দেখলাম প্রথম দিনই হাদিকে প্রায় হত্যা করা হলো। এখন যেটা একটা বড় প্রশ্ন যে হাদির জন্য একটা আমরা প্রার্থনা করতে পারি, আরেকটা হচ্ছে আমরা নিজেদের নিরাপত্তার জন্য বাংলাদেশের জনগণ, যদি সরকার ব্যর্থ হয় তাহলে জনগণকেই আসলে নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করার কিভাবে করা যায় সেটা চেষ্টা করতে হবে এবং দেশি বিদেশি চক্রান্তকারীদের পরাজিত করতে হবে। এই মুহূর্তে হাদির জন্য প্রার্থনা করি, আশা করি খুব দ্রুতই তার উপর হামলাকারীদের আইনের আওতায় আনা হবে এবং হামলাকারীদের ব্যাপারে কোনো রকম মায়া দেখানো হবে না।